মেয়েদের নিজের টাকা থাকা দরকার, কারণ বিয়ের পর মেয়েদের বাবার টাকার উপরেও কোনো অধিকার থাকে না। স্বামীর টাকা সেটা হজম করার ক্ষমতা তো সব মেয়েদের ভাগ্য হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি ভালো আছি। আমি সোমবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। সোমবার মর্নিংয়ে ফার্স্টে আমি এখানে রুটি করে নিয়েছিলাম অনেকগুলা, কারণ আমার বাবাটার পরীক্ষা ছিল। এর জন্য আমি যেহেতু রবিবার অনেকগুলো রান্না করেছিলাম, সেই রান্নার তরকারি ডাল সেগুলো আমি রেখে দিয়েছি। এর জন্য সকালে শুধুমাত্র আমি রুটি আর একটুখানি চা করেছিলাম, কারণ আমি রান্না বান্নার অন্য কোনো ঝামেলা আর সেদিন সকালে রাখতে চেয়েছিলাম না। এখানে আমি 10-12টার মতো রুটি করে নিয়েছি। রুটিটা বানানো শেষ করে তারপর আমি বাবা ছেলেকে খাবার বেড়ে দিয়েছিলাম, কারণ আমার ছেলেটা যেহেতু এক্সাম দিতে যাবে আর মুড়িঘণ্ট ডালের সাথে ওর রুটি পছন্দ, তাই ওকে একটা রুটি আর অল্প একটু ভাত দিয়েছিলাম, কলিজা বোনা দিয়েছিলাম ডিম সিদ্ধ করে। আর ওর বাবা শুধুমাত্র রুটি খেয়েছিল, কারণ ওর বাবা তো ভাতটা খাবে না। আর ভাতটা যেহেতু রাত 10টা-11টার দিকে রান্না করা ছিল, সকালে শুধুমাত্র আমি একটু গরম করেছি, ভাতটা রান্না করেছিলাম না। রাতের ভাতই ছিল এটা। যাই হোক, দুজনের খাবারের প্লেটটা সোমবার মর্নিংয়ে একটু দুই রকমই হয়েছিল, কিছু করার নাই। দেন এখানে আমি তারপর একটু বাইরে গিয়েছিলাম, বাইরে বলতে আমার ছেলের সাথে স্কুলে গিয়েছিলাম, যেহেতু ম্যাথ এক্সাম ছিল। এর জন্য আমাকে দেখলেও একটুখানি ভালো লাগবে কিংবা সাহস পাবে, এর জন্য আমি ওর সঙ্গে একটু বাইরে গিয়েছিলাম। তারপর সাইডে একটু কাজ ছিল, কাজগুলো সেরে আমি কিছু বাজার নিয়ে বাসায় আসলাম। এখানে রোস্ট করব, তাই রোস্টের মুরগি আনলাম। এতদিন তো আপনারা দেখছেন আমি প্যাকেট যে মশলাগুলো রাঁধুনি সেটা কিনি, বাট প্রাণের যে গুঁড়ো মশলাটা আমার কাছে ভালো লাগতেছে একটু বেশি, তাই সেদিন অবশ্যই গুঁড়া মশলা এনেছিলাম, যেহেতু ভালো হয়েছে তাই আবারও আনলাম। রোস্টের মুরগিটা আমি কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। গরুর মাংসটা আমি বের করে রেখে গিয়েছিলাম, এসে দেখি গরুর মাংসটা বরফটা ছেড়ে দিয়েছে, ওটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। কুরবানির পর থেকে আলু দিয়ে কখনো গরু মাংস খাওয়া হয় নাই, তাই সেদিন ভাবলাম যে একটু আলু দিয়ে গরু মাংসটা রান্না করি। বাট এই রান্নাটার পিছনে ডিসিশনটা অনেক রকম হচ্ছিল। ফার্স্টে ভেবেছিলাম রোস্ট আর বিরিয়ানি রান্না করব। আমার বাবাটাও পরীক্ষা দিতে যাওয়ার আগে সেটা জানে যে আম্মু বিরিয়ানি রান্না করতেছে। বাট যখন রোস্ট আনলাম, রোস্টের মুরগি আনলাম, তখন ওর বাবা বলতেছে যে প্লেন পোলাও করার জন্য আর আলু দিয়ে গরুর মাংস রান্না করার জন্য একটু পাতলা ঝোল করে দেন। আমি সেটাই আমি ফার্স্টে এখানে গরু মাংসটা তুলে দিয়েছিলাম। গরু মাংসটা মশলাটা সব কিছু দিয়ে তো আমি এখানে বোনা করছি। মশলাটা সুন্দরভাবে তেল ভেসে আসলে আমি কিন্তু এই পর্যায়ে এখানে কোনো পানি ইউজ করব না। আমি মাংসটা ছেড়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হাইটে রেখে আমি এদিকে চলে আসছি রোস্ট রেডি করার জন্য। রোস্টের জন্য ফার্স্টে এখানে আমি পেঁয়াজ ভাজি করে নিব। রোস্টের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা করার সময় আপনার একটু তেলের পরিমাণটা বেশি দিবেন, দেখবেন যেন পেঁয়াজটা না পুড়ে যায়। পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা তেতো তেতো একটা ফ্লেভার চলে আসবে। যাই হোক, এখানে লেবু, টক দধি আর হচ্ছে লবণ দিয়ে আমি রোস্টটাকে মেখে রাখছিলাম। তারপর আমি 3টা ডিম সিদ্ধ করেছিলাম, সেই ডিম 3টাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আমি আবার একটার ভিতরে 2টা রেসিপি রেডি করি, খুব অলস মানুষ তো এর জন্য। বাট আবারও আমি একটু গরু মাংসের কাছে চলে আসলাম, রোস্টগুলোকে একটু ভাজি করতে দিয়ে পেঁয়াজ ভাজিটা তুলে নিয়েছি, ডিমটা তুলে নিয়েছি। এখন আমি মাংসটা দেখতে চলে আসলাম। মাংসটা থেকে দেখছেন কতটা পানি বের হয়েছে। এই গায়ের পানিটা টেনে গেলে তারপরে কিন্তু কষানো পানিটা দিব। দেন নামানোর আগে যখন কষানো পানিটা টেনে যাবে, সম্পূর্ণ শুকিয়ে যাবে, তারপর এখানে আমি আলুটা ব্যবহার করব। আলুটা দিয়ে আমি ঝোলের পানি দেব। এই পর্যায়ে এটাকে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে আসলাম। তবে মাংস থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে। আমি কিন্তু তেলের পরিমাণটা একেবারে যেভাবে দেওয়া হয় মাংস হিসেবে স্বাভাবিকভাবে দিয়ে সেভাবে দিয়েছিলাম। পরবর্তীতে দেখি প্রচুর তেল বেরিয়েছে, বাট আলুটা দেওয়ার কারণে তেলটা ব্যালেন্স হয়েছিল, নইলে কিন্তু মাংসের তেলের পরিমাণটা অনেক বেশি হয়ে যেত। দেখেন প্রচুর পরিমাণে তেল ভাসছে। সাধারণত আমার মাংসে এত বেশি তেল আমি ব্যবহার করি না রান্না করার সময় মাংস। এদিকে এসে দেখি রোস্টটাকে একটু সাইডটা চেঞ্জ করে দিলাম, একটু উল্টিয়ে দিলাম, দিয়ে এখানে আমি কষানোর জন্য পানি দিতে আসলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি ইউজ করেছি।
1 কাপ পরিমাণ কুসুম গরম পানি ইউজ করে আমি মাংসটাকে ঢাকা দিয়ে এখানে এসে রোস্টের জন্য মশলাটা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছিলাম টক দই দিয়ে আদা রসুন পেস্ট, রোস্টের মশলা, টমেটো সস, আর নিয়েছিলাম লেবু রস, নিয়েছিলাম এখানে একটুখানি ধনিয়া গুঁড়া আমি ইউজ করি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। জিরা গুঁড়াও আমি একটু ইউজ করি, যদিও রোস্টের মশলা ইউজ করা হয় তারপরেও আমার কাছে এটা ভালো লাগে। আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিতে হবে, রোস্টে তো হলুদের গুঁড়া ব্যবহার করতে হয় না। পরিমাণ মতো মরিচের গুঁড়া বলতে আপনি ঝালটা কতটুকু রাখবেন আপনার ব্যালেন্স অনুযায়ী। আর দিয়েছিলাম 1 চামচ পরিমাণ চিনি। রোস্টটা তো একটু মিষ্টি জাতীয় তরকারি, এর জন্য তরকারি বলছি মিষ্টি জাতীয় খাবার, এর জন্য এখানে একটু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য চিনি ব্যবহার করতে হবে। আর আমি কিছু কাজু কিশমিশ আর সামান্য একটু পরিমাণ পেঁয়াজ দিয়ে ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর রোস্টের মেন উপকরণই কিন্তু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আসলে আমার খেয়াল ছিল না, ফার্স্টে দিতে হতো যাতে কাঁচা গন্ধটা চলে যায়, ফ্লেভারটা ভালো আসে, বাট আমার এটা খেয়াল না থাকাতে আমি পরবর্তীতে বাদাম আর কাজু কিশমিশের সঙ্গে আমি এটাকে ব্লেন্ড করে দিয়েছি। এই পর্যায়ে দেখেন আমি পেঁয়াজ বেরেস্তা, তারপরে রোস্ট, ডিমটা আমি নামিয়ে নিয়েছি। এই প্লেটটা তো দেখতেই অসাধারণ লাগতেছে রোস্ট করার আগেই। তারপর এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজ কিশমিশ আর বাদামের, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা থেকে যখন তেল উপরে ভেসে আসছে, কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তখন এখানে আমি রোস্টগুলো দিয়ে দিয়েছি। ফার্স্টে কিন্তু এখানে আমি ডিমটা ব্যবহার করব না, কারণ রোস্টটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে রোস্ট রান্না করতে পছন্দ করি, আর রোস্টের কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ কুসুম গরম পানিতে গুলে এখানে ইউজ করেছি। উপর থেকে কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছি যেন দেখতে ভালো লাগে, এর জন্য। এই পর্যায়ে যখন বলক এসে যাবে তখন আমি এখানে ডিমটা ইউজ করব। ভিতরে কিন্তু অনেকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করা হয়েছিল, সবসময় তো আসলে ক্লিপটা নেওয়া পসিবল হয় না, আজকে ভিডিওটা অনেক লং হয়েছে। আর এদিকে দেখেন বেগুনের অবস্থা তো অনেক বেশি খারাপ করে ফেলেছে, বেগুনগুলো এত কচি ছিল, একটা বিচি ওঠে নাই বেগুনে। 2টা বেগুন, 4টা বেগুন এনেছিলাম, তবে 2টা বেগুন বেশি ভালো হয়েছে, আর 2টা বেগুন একটুখানি শক্ত ছিল ভিতরে। তবে বাজারে এখন আবার সব জিনিসের দাম বাড়তি হয়ে যাইতেছে বৃষ্টির কারণে, যেহেতু বেগুনের কেজি গত সপ্তাহেও 30 টাকায় বেগুন কিনেছিলাম, সেই বেগুন 80 টাকা কেজি হয়েছে। এই পর্যায়ে রোস্টটাকে আমি গুঁড়া দুধ গুলে এখানে ঝোলের জন্য দিয়ে আমি চলে গিয়েছিলাম মাংসের অবস্থা দেখতে। মাংস থেকে দেখি কষানো জন্য যে আমি পানিটা দিয়েছিলাম সেটা টেনে গিয়েছে। আমি এখানে আলু ব্যবহার করে ঝোলের পানি দিয়ে আসছি। ঝোলের পানিটা যেহেতু একটু ঝোল ঝোল করে মাংসটা রান্না করব, এর জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। এদিকে এসে দেখি রোস্টটা প্রায় কমপ্লিটের পথে। উপর থেকে আমি কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম, আর রোস্ট রান্নার মাঝখানে যদি বেরেস্তাটা ছড়িয়ে দেন তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে, মাংসের খেতেও অনেক ভালো লাগে। এর ভিতরে আমার বাবাটা স্কুল থেকে চলে আসলো, আর আমার বাবা তো কষানো মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, ওর অভ্যাসটা আসলে আমার মতো হয়েছে। আমি যেখানেই থাকতাম আমার মা আমার জন্য কষানো মাংস সবসময় তুলে রাখতো। পরে আমার বাবার জন্য আমি ভেবেছিলাম আর একটা পিস হয়তো মাংস, 4 পিস মনে করছিলাম, বাট সেটা মশলা ছিল কিংবা অন্য একটা কিছু, যাক মিস্টেক হয়েছে, ওখানে 3 পিস কষানো মাংস তুলে নিয়েছিলাম। আর সকালে ডাল ছিল, রুটি ছিল, সেটা দিয়ে তারা একটু শরবত বানিয়ে দিলে খেয়ে নিল। যেহেতু অনেকগুলো রান্না করব, একটুখানি লেট হবে, সেহেতু একটু তো স্যাক্রিফাইস করতে হবে, এখানে খাওয়াটা দেরি হবে, এর জন্য ওদেরকে মাঝখানে একটু খেতে দিয়ে নিলাম। এই পর্যায়ে আমি এসে দেখি আমার মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু এখানে আমি গরম মশলা গুঁড়াটা ব্যবহার করব। আর আমি গরম মশলা গুঁড়োটা কীভাবে রেডি করি সেটা আলাদা একটা ভিডিও আমি দিয়ে দিব, কিংবা আমার চ্যানেলে গরম মশলাগুলো গুঁড়া করার আলাদা ভিডিও আসছে, প্রয়োজনে ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। দেন এখানে আমার রোস্টটা হয়ে গিয়েছে। এখন যেহেতু আমি একটার ভিতরে 2টা রান্না করেছি, আর রোস্টটা কখনো কাঁচামরিচটা চিড়ে দেওয়ার চেষ্টা করবেন না, যেহেতু এটা একটু মিষ্টি তরকারি হবে, এর জন্য যে একটুখানি রোস্টের মশলার সঙ্গে শুকনো মরিচের গুঁড়া থাকে ব্লেন্ড করা, তারপরে এখানে কিছুটা কালার আনার জন্য কিছুটা মরিচের গুঁড়া তো ইউজ করতে হয়। সাধারণত ইন্ডিয়াতে কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ইউজ করে, ওটাতে তো কোনো ঝাল হয় না, বাট সুন্দর একটা কালার আসে। এখানে আমি ডিমটা আর রোস্টটাকে আমি আলাদা করে নিয়েছি।
এই ভিডিওটা আসলে গতকালকে দেওয়ার কথা ছিল, বাট আমি সময় পাইনি। আমার বাবাটার এক্সাম চলতেছে, সব কিছু মিলায় একটুখানি ব্যস্ততা তো আছেই। এর জন্য আমি সময় না পাওয়ার কারণে এখন আমার ভিডিওটা আপলোড দিতে হচ্ছে। এই যে দেখেন আমি রোস্টটা রেডি করে ফেলেছি। আর গতকালকে রোস্টে অনেকে আবার রোস্টের গ্রেভিটা আর একটুখানি টানিয়ে ফেলে, বাট যেহেতু আমার বাসায় গ্রেভিটা একটু পছন্দ করে, এর জন্য আমি একটু ঝোল ঝোল মতো রেখেছিলাম। দেন এই পর্যায়ে এখানে আমি পোলাও রান্না করব। পোলাও রান্নার পানি দেওয়ার আগ পর্যন্ত সব কিছু ঠিক ছিল। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, কিছুটা লং আর গোলমরিচ দিয়েছিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে প্রথমে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজটা ভাজার পরে এখান থেকে কিন্তু আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে নিব। আর বিয়েবাড়িতে সাদা প্লেন পোলাও রান্না করার জন্য পেঁয়াজের কালারটা কখনো ব্রাউন করে না, ওরা পেঁয়াজ ব্রেস্তাটা আলাদা করে তৈরি করে নেয়। পেঁয়াজের কালারটা সাদা থাকা অবস্থাতেই চাল ডালটা দিয়ে দেয়। যেহেতু এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। রোস্টের ভিতরে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কাটা যখন রোস্ট বলছি পোলাওয়ের ভিতরে, যারা পোলাও একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে তারা যদি এই লঙ্কাটা ভাতের সঙ্গে একটুখানি মেখে নেয়, খেতে কিন্তু বেশ লাগে। দেন এখন আমি 10 মিনিটের জন্য চালটা ভেজে নিব। চালটা ভাজার পরে কাহিনীটা শুরু হয়ে গেল। চালটা যখন আমার ভাজা শেষ হয়েছে তখন আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। দেওয়ার পরে আমি পানিটা আসলে মেপে নিয়েছিলাম না। পরবর্তীতে যতটুকু পানি গরম করেছি, আমি একটু অমনোযোগী ছিলাম আর কি, রান্নার প্রতি অন্য বিষয়ের দিকে একটু খেয়াল করার কারণে আমি পুরো পানিটা দিয়ে দিয়েছি। এখন এটা যদি ভাতের পানি হতো তাহলে তো তুলে নেওয়া যেত, কিন্তু এটা তো পোলাওয়ের পানি, এটা তুলে নেওয়া আসলে পসিবল ছিল না। আমি অবস্থাটা এটা দেখে তাড়াতাড়ি করে গ্যাসে নিয়ে বসিয়েছিলাম। তারপরেও ভাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, যত ভালো রাঁধুনি হোক না কেন, প্রতিদিন যে পারফেক্ট হবে প্রত্যেকটা রান্না, এটা ভুল কথা। দেন এখানে একটা বেগুন কেটে নিয়েছিলাম পোলাওর সঙ্গে, তা ওদেরকে খেতে দেওয়ার জন্য। বেগুনটাকে তো আমি এমনভাবে কেটেছি, বেগুনটার অবস্থা খারাপ। বেগুনটা ভাজি করতে দিয়ে আমি দেখতে আসলাম আমার সে গঙ্গা যমুনা পোলাওয়ের কী অবস্থা। পোলাওটা ফুটে উঠেছিল, সব কিছুই ঠিক ছিল, বাট লাস্টের দিকে মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ পোলাওটা নরম বলতে অনেক বেশি নরম হয়ে গিয়েছিল। এই যে আমার এখানে রেডি হয়ে গিয়েছে গরুর মাংস, ঝোল ঝোল করে আলু দিয়ে রোস্ট, বেগুন ভাজি আর শসা, লেবু তো থাকবেই। থেকে রেডি করার পরে আমি বাবা ছেলে দুইজনের প্লেটটা রেডি করে দিয়েছি। গরুর মাংসটা দিনে যেহেতু রোস্ট খাবে, সেহেতু মাংস থেকে ঝোল বের হবে এবং ঝাল ঝাল এটা রোস্টে চলে যাবে। এটা খাওয়া দাওয়া শেষের পরে আমি কোক এনেছিলাম সকালে, সেই কোক বাবা ছেলেকে দুজনকে খেতে দিয়ে দিলাম। তারপর অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম, কিছু ভিডিও বাদও ছিল যেটা আমি গতকালকে সকালে আপলোড করেছি, আপনারা দেখতে পেয়েছেন। দেন আমি পিঠা বানানোর জন্য নারকেল রেডি করে নিলাম। ফার্স্টে নারকেলটা আমি কুড়িয়ে নিলাম। নারকেলের তো বর্তমানে প্রচুর দাম বাজারে। আগে 150 টাকা হলে এক জোড়া নারকেল হতো, আর এখন 150 টাকা দিয়ে একটা নারকেল কিনতে হয়, 300 টাকা জোড়া। তারপরও নারকেলটা এত সুন্দর ছিল, একটা নারকেলে অনেকগুলো পিঠা তৈরি করতে পেরেছি। আমি এখানে চিনি গুঁড়া যে চাউলটা, চাষির যে চিনি গুঁড়া চাউল, সেই চাউল আমি ব্লেন্ড করেছিলাম। সেদিন যে চিতাই পিঠা বানিয়েছিলাম আপনারা দেখছিলেন, সেখান থেকে আমি কিছুটা গুঁড়া রেখে দিয়েছিলাম, কারণ আমার বাবা অনেক দিন ধরে বলতেছিল তেলের পিঠা খাবে। ওর এই তেলের গোল গোল পিঠাটা তো অনেক বেশি ভালো লাগে, আর নারকেল পুলিটা আমার বাবা পছন্দ করে পিঠার ভিতরে। দেন এখানে আমি ময়দা নিয়েছিলাম 1 কাপ পরিমাণ, 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। ফার্স্টে আমি 1.5 কাপ চিনি দিয়েছিলাম, বাট আরও 1/2 কাপ চিনি হলে ভালো হতো, যেহেতু মিষ্টি জাতীয় পিঠা, মিষ্টি না হলে খেতে তো রুটির মতোই লাগবে। বাট আমি গালে দিয়ে দেখছিলাম না, আমার বাবাকে বলছিলাম, ও বললো হয়েছে। আমি ওর কথার উপর ভিত্তি করেই দিয়েছিলাম। আমি অন্যদিন কিন্তু এই পিঠাটা তৈরি করার সময় একটুখানি বেকিং পাউডার ব্যবহার করি, মনে করি যে ফুলবে কিনা, বাট সেদিন আমি কোনো বেকিং পাউডার ইউজ করেছিলাম না। আর একটুখানি লবণ দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে বেটারটা তৈরি করে নিয়েছিলাম। পানিটা হাত দিয়ে দেখবেন যেন হাতটা আপনি পানিতে ডুবাতে পারেন, এরকম আপনার সহনীয় যে গরমটা আর কি, সেই গরমটা থাকা অবস্থায় গুঁড়াতে পানিটা ইউজ করবেন। অনেক গরম পানি যদি এই বেটারে ইউজ করেন তাহলে কিন্তু পিঠাটা আটা হয়ে যাবে। দেন এর ভিতরে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে একটুখানি এই পিঠাটা যেহেতু ডুবা তেলে ভাজতে হয়, আর আমি 2 রকমের পিঠা তৈরি করব ভেবেছিলাম, এর জন্য আমি এখানে অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম। বাট প্রথম থেকে অনেকের পিঠা লেগে যায় কিংবা হয় না অনেক কিছু,
আমার পিঠাগুলো কিন্তু প্রথম থেকে ফুলে ফুলে অনেক সুন্দর হয়েছিল। আর আমার বাবা তো এই পিঠাটাকে তো অনেক বেশি পছন্দ করে। এবারে যখন গিয়েছি তখন আমার বাবাকে নিজে হাতে, আমার বাবা যেহেতু দেখতে পায় না সেহেতু আমি নিজের হাতে একটা একটা করে পিঠা ধরাই দিয়ে আমার বাবাকে আমি খাওয়াই আসছি। আমার বাবার বাড়িতে বানিয়েছিলাম। আমার ভিডিওতে, আমার চ্যানেলে হয়তো ভিডিওটা আছে ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে। দেন আমার পিঠাগুলো বানানো কমপ্লিট হওয়ার পরে ভাবলাম যে গরু মাংসটা যেহেতু আসছে আর মাংস দিয়ে একটু ঝোল লুডুস করে দিই। বাট লুডুসটা একটু নরম হয়ে গিয়েছিল, কারণ আমি নামাজ পড়তে বসেছিলাম। নামাজ পড়ে উঠে দেখি যে লুডুসটা একটু নরম হয়ে গিয়েছে। আমি যদি চুলার আঁচটা হাই রাখতাম তাহলে লুডুসটার এই অবস্থা হতো না। যাই হোক, যেটা হয়েছে কোনো সমস্যা নাই, কারণ নামাজটাই আগে ছিল। তারপর এটাকে নামিয়ে আমি নারকেলটা চুলায় বসিয়ে দিলাম। নারকেলটার ভিতরে এলাচ, দারচিনি, একটুখানি লবণ আর দিয়েছিলাম চিনি। আপনারা আবার কেউ মনে করবেন না এত পদের পিঠা বানাইতেছি এর জন্য এটা আমি রেশনের চিনি দিয়ে, না ভাই, আমার কেনা চিনি দিয়ে আমি বানিয়েছি। আর আমি এই পিঠাটা তৈরি করার সময় একটা সিক্রেট জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে ইউজ করবেন, দেখবেন পিঠার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর এই পর্যায়ে নারকেলটা যখন তৈরি করবেন, পুরটা রেডি করবেন, তখন কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। আমি যেহেতু আমার বাবাকে পড়াচ্ছিলাম এর জন্য আমি ইন্ডাকশনে খুব অল্প আঁচে বসিয়ে রেখে তারপর আমি আমার বাবাকে পড়াইতে বসছিলাম আর কি। দেন ওই দিন আমি আর কোনো ভিডিও আপলোড দিতে পারছিলাম না। সন্ধ্যার পরে আমি অল্প অল্প করে কিছু কিছু ভিডিও বানাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম, আমার বাবাকে পড়াচ্ছিলাম। তারপর আমার বাবাটা পড়ানো শেষ করার পরে আমি এর ভিতরে তো ওদের নাস্তাটা খেতে দিয়েছিলাম, সেই ক্লিপটা তো দেখেছেন। তারপর রাত 12টার পর আমি এই পিঠাগুলো বানিয়েছি। পিঠাগুলো এক হাতে তৈরি করতে আমার প্রায় 1:40, মানে 2টার কাছাকাছি পিঠাগুলো বানানো শেষ হয়েছে, কারণ আমি একা হাতে কাটতেছি, একা হাতে বানাচ্ছি। এই ধরনের পিঠা বানালে তো অনেক লোকের প্রয়োজন হয়। আর আমি এতটা পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছিলাম। আর এই পিঠার ডোটা আমি কুসুম গরম পানি দিয়ে, অনেকে আবার শুধুমাত্র নর্মাল টেম্পারেচারের যে পানিটা থাকে ঘরে সেই পানিটা দিয়ে তৈরি করে, বাট না, কুসুম গরম পানি দিয়ে আপনাকে তৈরি করতে হবে, তাহলে দেখবেন পিঠাটা অনেক ভালো হবে। আর একটুখানি চিনি দেবেন ভিতরে, 1 চামচ চিনি দিয়ে আর একটু লবণ দিয়ে পিঠাটার বেটারটা তৈরি করেছিলাম। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আমার বাবাটা তো অনেক বেশি পছন্দ করেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।